বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত হিন্দুদের ৮ দফা দাবি। এই ৮ দফা দাবির জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে আসলে আমরা কি পেলাম, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এই আন্দোলনে, এর ভয়াবহ কি ফল আমরা কি নিয়ে এই আন্দোলন, এই দাবিগুলো যদি পূরণ হতো তবে আমরা কি পেতাম, কতটা আমাদের সুবিধা হতো। এই দাবিগুলো পূরণ হচ্ছে না। এই মুহূর্তে আমাদের হিন্দু নির্যাতন বন্ধ হওয়ার জন্য স্থায়ী কি সমাধান রয়েছে, এই বিস্তারিত বিষয় থাকবে আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু ভিডিওটিতে বিভিন্ন বিষয় বিস্তারিত থাকছে তাই ভিডিওটি একটু বড় হবে। তো আসুন ভিডিওটি শুরু করছি। প্রথমত ৮ দফা আন্দোলন। এই ৮ দফা আন্দোলনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, বা আন্দোলনে আসলে কি পেয়েছি, বা এই আন্দোলনের কেন ফলাফল এতটা ভয়াবহ। এই আন্দোলনের ফলে চট্টগ্রামে ২১০০ হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে, ৭০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। একজন শিক্ষানবিশ মুসলিম আইনজীবী হত্যায়, এই হত্যা মামলায় অন্তত দেখা যাবে যে ৫ জন ৭ জন বা ১০ জন হিন্দু যুবকের অন্তত ফাঁসি বা যাবজ্জীবন হবে। কয়েক হাজার হিন্দু, এদের ২ বছর বা ৫ বছরের জেল হবে। যারা খালাস পাবেন, এই যে যাদেরকে আটক করা হবে এখান থেকে যারা খালাস পাবে, তারাও কোর্টের বারান্দায় ছুটতে একেবারে নিঃস্ব হয়ে যাবে। ৭০ জন আইনজীবী তারা কোর্টে যেতে পারছেন না, তাদের আয় রোজগার বন্ধ, পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে, তাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ অন্ধকার। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় আরও প্রায় ৫ শতাধিক হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হচ্ছে, এবং তাদের এই পরিবারগুলো কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। ৫ই আগস্টের পর উত্তরাঞ্চলের হিন্দুদের বর্ডারে জড়ো হওয়া, গোপালগঞ্জে এবং উত্তরবঙ্গে পাসপোর্ট করার হিন্দুদের যে হিড়িক পড়েছে, এই হিড়িকের কারণে কিন্তু দেখুন ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বড় ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন, যারা লক্ষ লক্ষ হিন্দুকে ধর্ম শিক্ষা এবং চর্চা করাতো এবং তারা ধর্ম সম্পর্কে মানুষকে জানাতো, ধর্ম সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতো, সেই ইসকন আজ বিপদের সম্মুখীন। বিভিন্ন স্থানে ইসকনের ভক্ত অজুহাতে বিভিন্ন হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। মাদারীপুর, ভৈরব সহ কয়েকটি স্থানে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে, মন্দির উচ্ছেদ করে দেওয়া হয়েছে। মামলা ছাড়াও সারা দেশের হিন্দু যুবকদের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুলিশ সহ দুষ্ট চক্রের ব্যাপক চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ধর্মীয় সিম্বল দেখে হয়রানি শুরু হয়েছে। বাংলাদেশের সকল হিন্দু সমাজ আজ বিপর্যস্ত এবং বিপদগ্রস্ত। হিন্দুরা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চর, এই বিবেচনায় ভবিষ্যতে চাকরি পাবে না হিন্দুরা, সুস্থভাবে ব্যবসা করতে পারবে না হিন্দুরা, স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনে বাধা আসবে। তো শুনলেন ৮ দফার আন্দোলন করে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, বা এর ফলাফল কি আমরা ভোগ করছি, ভয়াবহ ফলাফল কি, বা এতে আমাদের আসলে কতটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এবার আসুন, যারা বলেছিল মৃত্যুকে ভয় পাই না, তারাই নিরীহ মানুষকে জেল হাজতে ঢুকিয়ে দিয়ে তারা হাওয়া হয়ে গেছে। চট্টগ্রামের মাঠে ময়দানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা জেল হাজতে আটক, তাদের পক্ষে চট্টগ্রামের জজ কোর্ট এবং সুপ্রিম কোর্ট বার আইনগত সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে ফলাফলে কি হবে? হিন্দুরা এখন মহাবিপদে রয়েছে। চট্টগ্রামে মন্দির ভাঙচুর, হিন্দু পল্লীতে হামলা, ঠেকানোর কেউ নেই। লক্ষ লক্ষ আন্দোলনকারী আজকে হিন্দুদের বিপদে নাই। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে একই অবস্থা। এবার আসুন, কি নিয়ে এই আন্দোলন? ৮ দফা কি? এই ৮ দফা দাবি যদি পূরণ হতো তবে কি হতো, বা পূরণ হলে কি হবে? ৮ দফা দাবিতে বলা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন
পূর্বক দোষীদের যুক্ত শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তো ট্রাইব্যুনাল এ বিষয়ে একটা কথা বলি। দেখুন, শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার রায় আপনারা দেখেছেন গত একদিন আগে। গ্রেনেডের হামলার মতো সেই হামলার রায়, সে গ্রেনেডের উৎস কি, কারা এই গ্রেনেড সাপ্লাই করেছে সেটা জানা যায়নি বিদয় এমন একটি আলোচিত হত্যা মামলা, সেখানে অনেককে হয়তো রাজনৈতিকভাবে ইনক্লুড করা হয়েছে, কিন্তু সেখানে অনেকেই মারা গেছেন বা অনেকেই আহত হয়েছে, সেই মামলাটা সব আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল বিচার। এত বড় একটা মামলার আসামিদের যদি বিশেষ ট্রাইব্যুনাল বিচারের খালাস দেওয়া হয়, তো হিন্দুদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করলে সেটা কতটুকু ফলপ্রসূ হবে, যেখানে 1947 সাল পরবর্তী সময় বা 1971 সাল পরবর্তী সময় দেশে হিন্দুদের উপর যেমন নির্যাতন, নিপীড়ন হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি বা বিচার হয়নি। সেক্ষেত্রে একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করলে যে বিচার পাওয়া যাবে সেটাও কিন্তু না। দ্বিতীয়, সংখ্যালঘু সুরক্ষা আইন। বাংলাদেশের আইনে আপনি যদি আমাকে গালি দেন, আপনার কোনো কথার কারণে আমার যদি সম্মানহানি হয়, তো সেক্ষেত্রে কোটি কোটি টাকার মানহানি মামলা হয়। আপনি যদি আপনাকে আঘাত করি, তার প্রতিকারের মামলা আছে। আপনি যদি আমাকে আঘাত করেন, আপনার বাড়িঘর আমি ভাঙচুর করি বা আপনাকে যদি কোনোভাবে হতাহত করা হয়, তার কিন্তু প্রত্যেকটি বিষয়ে আইন রয়েছে। যেখানে বাংলাদেশে হিন্দুদের উপর আইনের প্রয়োগ নেই, সেখানে একটি সুরক্ষা আইন করে কি লাভ হবে? এত কিছু হচ্ছে হিন্দুদের প্রতি নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, তার কিন্তু সেখানে কোনো আইনের প্রয়োগ নেই। সেখানে সুরক্ষা আইন করলে আসলে সেটা কতটা ফলপ্রসূ হবে? এটা হচ্ছে সংখ্যালঘু মন্ত্রণালয়। সংখ্যালঘু মন্ত্রণালয় যদি হয়, এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন যদি সংখ্যালঘু মন্ত্রণালয় থাকতো, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের একজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিল সাধন মজুমদার, হয়তো তিনি মন্ত্রী থাকতেন বা অন্য কোনো হিন্দু এমপি মন্ত্রী থাকতো সেই দলের। কিন্তু এখন যদি সংখ্যালঘু মন্ত্রণালয় হয়, বিএনপি ক্ষমতা যায়, সেক্ষেত্রে গয়েশ্বর চন্দ্র রায় বা নিতাই রায় চৌধুরী এরা কিন্তু মন্ত্রী হবেন। তো সেক্ষেত্রে কারা সুবিধা পাবেন এই মন্ত্রণালয়ের? যারা তাদের পরিচিত জন বা তারা যারা দলীয় কর্মী, তারা কিন্তু এই মন্ত্রণালয়ের সুবিধা পাবেন। বর্তমানে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সময় সুপ্রিম কোর্টের 252 জন আইন কর্মকর্তার মধ্যে মাত্র একজন হিন্দুকে নিয়োগ দেওয়া হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট, সেখানে সব নতুন ট্রাস্টি নেওয়া হয়েছে এবং সব কজন বিএনপি থেকে। রমনা কালী মন্দির থেকে ঢাকা শহরে বা ঢাকার বাইরে বিভিন্ন মন্দির, যে মন্দিরগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের দখলে ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে বিএনপি কবজায় নিয়ে নিয়েছে। তো একটি মন্ত্রণালয় হলে যে তার সুবিধা আমরা পাবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সংখ্যালঘু কমিশন। সংখ্যালঘু কমিশন হলে কি হবে? দেখুন, এখন যে হামলা নির্যাতন চলছে সেটা হয়তো বিএনপির লোকজন করছে, আওয়ামী লীগের যারা ছিলেন তাদের উপর নির্যাতন, নিপীড়ন চলছে, বা সাধারণ এর কিছু দুষ্ট লোক তারা হচ্ছে সাধারণ হিন্দুদের উপরে এই হামলা মামলা করছেন। তো সেক্ষেত্রে যদি একটি সংখ্যালঘু কমিশন হয়, সেই সংখ্যালঘু কমিশনের লোকও কিন্তু, চেয়ারম্যান বা কমিশনারও কিন্তু বিএনপি পন্থী কেউ থাকবেন। তো সেক্ষেত্রে বিএনপির কর্মীদের দ্বারা যদি নির্যাতিত হয়, তো সেক্ষেত্রে কি তারা সেটার সঠিক তদন্ত করবেন? সঠিক কোনো সুরাহা পাওয়া যাবেন? যেমনটি আমরা পাইনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি একটি কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার নামেই শাহাবুদ্দিন কমিশন গঠন করা হয়েছিল হিন্দু নির্যাতনের একটি রিপোর্ট পেশ করার জন্য। সেখানে প্রথমত 25,000 লোকের একটি লিস্ট তৈরি করা হয়, পরে 5,000 লোকের একটি লিস্ট তৈরি করা হয়, কিন্তু সেটা হাইকোর্টে এসে নির্দেশনাও দেওয়া হয় এদের বিচার করার জন্য, কিন্তু সেটা আজও পর্যন্ত সেটা বিচারের মুখ দেখেনি। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো সে কমিশন করে লাভ কি? কমিশনের রিপোর্ট যদি হাইকোর্টের নির্দেশ হয়ে আসে, সে নির্দেশ যদি পালন না করা হয়, তবে কমিশন করে কি লাভ হবে? হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন উন্নীত করতে হবে।
ট্রাস্ট এবং ফাউন্ডেশনের মধ্যে নীতিগত কি পার্থক্য আছে আমি জানি না। আমি যতটুকু জানি ট্রাস্ট ফাউন্ডেশন এক জায়গা থেকে একই ধরনের রেজিস্ট্রেশন নিতে হয়, একই ধরনের কার্যক্রম, একটু সামান্য মাত্র পার্থক্য আছে। তো ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা বড় কোনো ধরনের আমাদের হিন্দুদের জন্য কোনো উপকার হবে বলে আমার মনে হয় না। প্রত্যেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, কলেজে শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার, যারা বলে যে হিন্দুদের সরকার, বা বেশিরভাগ হিন্দুরা, সাধারণত 80% হিন্দুরা কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে। তো সেক্ষেত্রে সেই আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখেছেন গত 2 বছর সরস্বতী পূজা নিয়ে হিন্দু ছাত্রছাত্রীদের ব্যাপকভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। অনেক অনেক বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলে পূজা করতে দেওয়া হয়নি। তো যেখানে সরস্বতী পূজা করতে দেওয়া হয় না, সেখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মন্দিরের ব্যবস্থা বা প্রার্থনালয়ের ব্যবস্থা চাওয়া, যেখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে 90% ধর্মাবলম্বী মুসলিমদের জন্য মসজিদ নেই, সেখানে আমরা যদি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনালয় চাই, প্রত্যেকটি হোস্টেলে প্রার্থনালয় চাই, সেটা কতটা ফলপ্রসূ হবে। সংস্কৃত বোর্ড এবং পালি বোর্ড, সংস্কৃত বা পালি বোর্ডকে আধুনিকায়ন করলে কি সুবিধা হবে আমি জানি না। এটা আধুনিকায়ন করে কি লাভ হবে। দুর্গাপূজায় 5 দিনের ছুটি, তো দুর্গাপূজায় 3 দিনের ছুটি নিয়ে ইতিপূর্বে বেশ কিছু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন তারা কাজ করছেন। গত আওয়ামী লীগ সরকার, আবারও বলছি, যেখানে আমি যদিও কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়, তারপরেও 80% হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে, 10% হিন্দুরা রয়েছে আমার মতো যারা কোনো দলকে সমর্থন করে না, দলকে ভোট দেয় না, বা বাকি 10% রয়েছে যারা বিএনপি বা জাতীয় পার্টিকে সমর্থন করে। তো 80% হিন্দুদের সরকার, তারা কিন্তু দুর্গাপূজায় 1 দিনের জায়গায় 2 দিন ছুটি বা 3 দিন ছুটি তারা কিন্তু দেয়নি। হ্যাঁ, এটা আমরা সবাই আশা করি যে আমাদের পারিবারিক বন্ধন শক্তিশালী করার জন্য, পরিবারের সবার সাথে এই সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সেটা পালন করার জন্য আমাদের দুর্গাপূজায় ছুটি দেওয়া উচিত। এবছর দেখেছি আমরা, এবছর 2 দিন দুর্গাপূজায় ছুটি ছিল, যেখানে আমাদের কোনো দাবি মানা হয় না, যেখানে 252 জন আইন কর্মকর্তাকে সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে শুধুমাত্র একজন হিন্দুকে নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই 1 দিনের দুর্গাপূজার ছুটি 5 দিন করা, সেটা বা 5 দিন চাওয়া, সেটা কোনোভাবে ফলপ্রসূ হবে বলে আমার মনে হচ্ছে না। আরেকটি রয়েছেন দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পর্কিত ভোট করার বিরুদ্ধে একসময় হিন্দুরা সোচ্চার থেকে এটা থামিয়েছিল। চট্টগ্রাম থেকে শখানেক সাধু সন্ন্যাসী ঢাকায় এসে আন্দোলন করে থামিয়েছিলেন, কারণ দেবোত্তর বোর্ডের খসড়া আইনে মসজিদের জমি বেচা বিক্রি বিধান ও মন্দিরের আয়ের 10% বোর্ডকে দিতে হবে কর্মকর্তা বা কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য, যার বিরুদ্ধে যে সময় হিন্দুরা খুব সোচ্চার ছিল। আওয়ামী লীগ এবং ঐক্য পরিষদ এই আইনটি করতে চেয়েছিল মূলত সেসব মন্দিরের শত শত বিঘা জমি আছেন তারা বিক্রি করার জন্য, বড় বড় মন্দিরের আয়ের ভাগ বসানোর জন্য। যেমন ঢাকার মদনেশ্বর মহাদেব জিউ মন্দির, যেটা রাজধানী মার্কেট নামে পরিচিত, যার আনুমানিক মূল্য প্রায় 6,000 কোটি টাকা। 91-92 ঋষিকেশ রোডের সীতানাথ মন্দির, যার আনুমানিক মূল্য 4,000 কোটি টাকা। এরকম সহ দেশের শহরে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা মূল্যে দেবোত্তর সম্পত্তি ট্রাস্টের সম্পত্তি বিক্রি করে ভাগ বাটোয়ারা করার জন্য মূলত এই আইনটি করতে চেয়েছিল। এবং এই দাবিগুলো, 8 দফা দাবি যদি পূরণও হয়, সেক্ষেত্রে কোনটা পূরণ হলে কি সুবিধা আমরা পেলাম সেটা বুঝতে পেরেছেন। যে তদন্ত কমিশন করলে কি হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করলে কি হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন করলে কি হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় করলে কি হবে, ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করলে কি হবে, বা এতে আসলে আমাদের কোনো উপকার হবে কতটা আপনারা সেটা বুঝতে পেরেছেন। দুর্গাপূজার ছুটি, সাংস্কৃতিক পালি বোর্ডকে আধুনিকায়ন এবং প্রার্থনালয় বা উপাসনালয় চাওয়া, সেটা আমরা চাইতে পারি, কিন্তু এইগুলো করে আসলে কতটা আমরা উপকৃত হব? এইগুলো যদি পূরণ হয় তবে আমাদের কি, যেমন
এ থেকে আমরা বুঝতে পেরেছি যে 8 দফা দাবি, এই দাবির যদি 4টা দাবি মেনে নেওয়া হয় তাও আমরা এতটা ফলপ্রসূ হবে না আমরা যতটা চাচ্ছি, এবং বাকি যে 4টা দাবি রয়েছে সে দাবি 4টা আসলে পূরণ করার মতো তেমন কিছু নেই। তো আমিও একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে 8 দফা দাবির পক্ষে কথা বলি। 1 দফা দাবি যদি হিন্দুদের কোনো ধরনের একটু উপকারের জন্য যদি কোনো দাবি হয় সে দাবির পক্ষে কথা বলি। তো এই যে দাবিগুলো, সে দাবিগুলো পূরণ করলে কি হতো সেটা বুঝতে পারছেন। তো এই দাবিগুলো যদি পূরণ করা হচ্ছে না তো আমাদের একটু ভিন্ন আঙ্গিকে আগানো উচিত। আমাদেরকে কি হলে আমরা এই দাবিগুলো, সব দাবিগুলো পূরণ করতে পারি, সব দাবিগুলো আমরা পেতে পারি, বা এর সাথে যত দাবি রয়েছে সে দাবিগুলো আমরা পূরণ করতে পারি, সে বিষয়ে আলোচনা করব। এবং আমরা দেখেছি এই দাবিগুলো পূরণ করলে কিন্তু হিন্দু নির্যাতন বন্ধ হয়ে যাবে না। এই 8 দফা দাবি যদি পূরণ করা হয় তাও কিন্তু হিন্দু নির্যাতন বন্ধ হবে না। তো হিন্দু নির্যাতন বন্ধ হলে আমাদের কি করণীয় দরকার? হিন্দু নির্যাতন বন্ধ করতে হলে প্রথমত যেটা দরকার, আমাদের মেরুদণ্ড সোজা রাখা এবং আমাদের ক্ষমতায়ন। আমার যদি ক্ষমতায়ন থাকতো, আজকে যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যদি একজন উপদেষ্টা, হিন্দু উপদেষ্টা থাকতো, হিন্দুদের উপদেষ্টা থাকতো, তাতে নামধারী একজন হিন্দু উপদেষ্টা রয়েছেন কিন্তু তিনি আসলে কে আমরা জানি না বা চিনি না। তিনি প্রধান উপদেষ্টার স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, সেই হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি না হিন্দুদের কোনো কাজ করেছেন, না হিন্দু সমাজের জন্য কাজ করেছেন। যদি একজন হিন্দু উপদেষ্টা থাকতো আজকে, তবে তো এই 8 দফা দাবি নিয়ে আজকে রাজপথে নামতে হতো না, আমাদের এরকম সমাবেশ করতে হতো না, আমাদেরকে এভাবে হেনস্থার শিকার হতে হতো না, ভয়াবহ ফলের আশা করতে হতো না, আমাদের ক্ষতিগ্রস্ত হতে হতো না। তো আপনার যদি ক্ষমতায়ন থাকতো, যেমন গত সরকারগুলোর আমলে আমরা দেখেছি কখনো 10 জন, কখনো 12 জন, কখনো 15 জন, কখনো 17 জন এমপি ছিল হিন্দুরা। তো হিন্দু নামধারী তারা কোনো দলীয় ব্যানারে সেখানে নির্বাচিত হয়ে গিয়েছিল, যার কারণে তারা কিন্তু কোনো কথা বলতে পারেনি হিন্দুদের পক্ষে। শুধুমাত্র একজন ব্যক্তি সুরঞ্জিত সেনগুপ্ত বাদে কোনো ধরনের কোনো এমপি কোনো দলের কখনো হিন্দুদের পক্ষে কথা বলেনি বা কথা বলতে পারেনি। কারণ তারা কথা বলতে পারেনি, কারা শুধুমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায়নি, তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে। এখানে যদি দেখা যায় শুধুমাত্র হিন্দুত্ববাদী বা হিন্দুদের পক্ষ থেকে কেউ নির্বাচিত হয়ে যেত, তবে হিন্দুরা কিন্তু হিন্দুদের মেরুদণ্ড সোজা করে চলতে পারত, এবং হিন্দুদের এই ক্ষমতায়ন, সে ক্ষমতায়নের যদি প্রতিষ্ঠা হতো তবে কিন্তু আজকে সব দাবি দেওয়া পূরণ করা যেত। এই হিন্দু ক্ষমতায়নের ফর্মুলার পথ একটাই, সেটা হচ্ছে জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের প্রতিটি স্তরে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। যে পথ ধরে ভারতের অশিক্ষিত অসহায় সহসম্বলী মুসলমানরা মাত্র 30 বছরে এতটা শক্তিশালী হয়েছিল যে এর মধ্যে ভারত ভেঙে 3 টুকরো তারা করে 2টি দেশ তারা নিয়ে নিয়েছিল। শুধু তা নিয়ে সন্তুষ্ট নয়, ভারতের মধ্যে তার অত্যন্ত ক্ষমতাধর, ভারতের সমস্ত রাজনৈতিক দল তাদের কিন্তু তুষামদি করে চলেন। আগামী 50 বছরের মধ্যে দেখবেন ভারতকেও তারা কবজা করে নিয়েছে। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে মুসলমানরা কিন্তু মুসলিম প্রধান হয়ে গেছে। তো বর্তমানে সংবিধান ও নির্বাচন পদ্ধতি সংস্কার কাজ চলছে। আমরা সবাই দাবি করলে সংবিধান ও নির্বাচন পদ্ধতি সংস্কারে পৃথক নির্বাচনের পদ্ধতি অন্তর্ভুক্ত করতে বাধ্য হতে পারে। এই পদ্ধতি বাস্তবায়ন হলে আসলে কি হবে? হিন্দুরা কমপক্ষে 42 থেকে 50টি স্বাধীন এমপিত্ব পাবে, অর্থাৎ যেহেতু এখন সংসদে 500 আসনের কথা বলছে, সেই হিসেবে আমরা হিন্দুরা সংখ্যানুপাতিক হারে প্রায় 42 থেকে 50টি সিট পাবো। তো এই যে যদি 42 থেকে 50টি আসন আমরা পাই, আমাদের দাবি পূরণ করার জন্য কিন্তু অন্যের কাছে দয়া ভিক্ষা করতে হবে না, আমরা নিজেরাই নিজেদের দাবি পূরণ করতে পারবো, এবং সরকারের উত্থান পতনে আমাদের লোকজন কিন্তু ভূমিকা রাখতে পারবে, এবং এই ভূমিকাকে কেন্দ্র করে আমাদের দাবি দেওয়া পূরণ হবে। স্থানীয় সরকার নির্বাচনে হিন্দুরা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাবে, ফলে তৃণমূল থেকে হিন্দুদের মেরুদণ্ড সোজা এবং শক্তিশালী হবে। সর্বস্তরে হিন্দুদের শক্তিশালী অবস্থান তৈরি হবে। কোনো পদ পেতে চাটুকারিতা বা চামচামি করার দরকার পড়বে না। নির্বাচন বা রাজনৈতিক পট পরিবর্তন হলে হিন্দুরা বারবার নির্যাতিত হয়, এটা থেকে রেহাই পাওয়া যাবে। রাজনৈতিক দলসমূহ যেহেতু হিন্দুদেরকে ব্যবহার করতে পারবে না ফুটবলের মতো, সে কারণে হিন্দুদের চাটুকারিতা চামচামি বন্ধ হয়ে যাবে, আত্মসম্মান বোধ বাড়বে, আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা বারবার দেখেছি যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, যে দল থেকে যে দলের প্রেক্ষাপট পরিবর্তন হোক না কিন্তু মার খায় হিন্দুরা। আপনারা দেখেছেন 2001 সালে দেখেছেন, বা এর পরবর্তী সময় দেখেছেন যে 2024 সালেও দেখছেন, রাজনৈতিক পট যখন পরিবর্তন হয়েছে তখন কিন্তু মার খাচ্ছে হিন্দুরা। তো সেক্ষেত্রে হিন্দুদের ভোটে নির্বাচিত হিন্দুরা যদি শুধুমাত্র হিন্দুকে ভোট দেয়,
তবে কিন্তু কেউ এসে তার গলা চেপে ধরতে পারবে না, তার কলার ধরতে পারবে না, তুই আমাকে ভোট দিলি না কেন, তুই অমুককে ভোট দিয়েছিলি, ওকে ভোট দিয়েছিলি। তো এটা থেকে নিস্তার পাওয়ার জন্য অবশ্যই আমাদের পৃথক নির্বাচন ব্যবস্থা প্রয়োজন। এরপরে যেটা হচ্ছে লাভ জিহাদ বন্ধ হবে। রাজনৈতিক কারণে, ক্ষমতায়নের কারণে অনেক হিন্দু পরিবারের ছেলেমেয়েরা কিন্তু মুসলিম পরিবারের ছেলেমেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে। অনেক মা বাবারাও তাদের সন্তানদেরকে এদের সাথে মিশতে দেয়। যদি হিন্দুরা ক্ষমতাবান হয়, তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে, তাদের যদি ক্ষমতায়ন থাকে, তবে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে, এই ধর্মান্তরের জিনিসগুলো কমে যাবে। রাজনৈতিকভাবে আমরা ক্ষমতা সম্পন্ন হব এবং কারো চামচামি বা চাটুকারিতা করতে হবে না। আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন যে এই যে 8 দফা দাবি আন্দোলনের ফলে আমরা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছি বা এর ভয়াবহ ফলটা কি হচ্ছে এবং আমরা কি নিয়ে আন্দোলন করেছি। এই দাবিগুলোও যদি পূরণ হতো তবে আমাদের জন্য কতটা সুবিধা হতো। এবং যেহেতু এগুলো পূরণ হচ্ছে না, আমাদের নতুন একটি দাবি জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচনের সকল স্তরে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবার আসুন, পুনঃপ্রতিষ্ঠা কেন বললাম? পুনঃপ্রতিষ্ঠা এই ব্যবস্থাটা পূর্বেও ছিল, এই ব্যবস্থাটা পূর্বেও ছিল, কিন্তু আওয়ামী লীগ, যারা মুসলিম লীগ ছিল, তারা যখন দেখলো যে সংসদে এত পরিমাণে হিন্দুরা তারা রয়েছেন, তাদেরকে এখান থেকে উৎখাত করতে হবে, তারা হিন্দুদেরকে বুঝিয়ে বললো, ভাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই একসাথে যৌথ নির্বাচন চাই। তো যৌথভাবে নির্বাচনে যখন আসলো 1962 এবং 1964 সালে, তো তখন দেখা গেল 1962 বা 64 সালে একজনও হিন্দু তারা সংসদে যেতে পারেনি। 1969 সালে সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি প্রথম একমাত্র হিন্দু সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়ে এসেছেন। তো এই সময় 70টি সিট ছিল সংখ্যানুপাতিক হারে। এখন যদি 500 সিট হয়, সেক্ষেত্রে আমরা হয়তো 50টির কাছাকাছি সিট পাবো, বা যদি এই যে রয়েছেন 300 সিট রয়েছেন, সেটাও হয়তো আমরা 25 থেকে 28টি সিট পাবো। সেক্ষেত্রে এই সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচনের সকল ক্ষেত্রে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা, এটার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটা আমাদের দাবি হওয়া উচিত। শুধুমাত্র সংরক্ষিত আসন নয়, যদি শুধুমাত্র সংরক্ষিত আসন হয়, তবে এখন যদি সংরক্ষিত আসন যদি বিএনপি ক্ষমতায় আসে, তো বিএনপির যারা হিন্দু যারা বিএনপি করে তারাই কিন্তু সেখানে স্থান পাবে। আবার যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের হিন্দুরাই কিন্তু সেখানে স্থান পাবে। সেক্ষেত্রে কোনো ধরনের দলীয় সাপোর্ট ছাড়া তারা কথা বলতে পারবে না। এজন্য আমরা শুধুমাত্র সংরক্ষিত আসন নয়, সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা, আবার বলছি জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচনের প্রত্যেকটি ক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং এটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাকে সবাইকে সচেষ্ট হতে হবে এবং সচেতন হতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে কাজ করছেন। অনেকে 8 দফার পক্ষে কাজ করছেন, অনেকে বলছেন 4 দফা যদি হতো তবে ভালো হতো। প্রথমে তো যদিও এই 4 দফা আন্দোলন নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, পরে 6 দফা হয়েছেন, এরপর 8 দফা হয়েছেন। 8 দফাও মাঝখানে অনেক পরিবর্তন হয়েছেন দফা। তো সেক্ষেত্রে 2 দফা হোক, 4 দফা হোক, 8 দফা হোক, যে দফায় স্বস্তি লাভ করছেন, সেই দফার সাথে এই দফাটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে। এবং যারা কোনো দফার পক্ষে কাজ করছেন না বা দফা নিয়ে এগোচ্ছে না, তাদের অন্তত 1 দফা দাবি হওয়া উচিত। জাতীয় সংসদ সহ স্থানীয় প্রত্যেকটি নির্বাচনে সংখ্যালঘুদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং আমি এই দাবি করছি, আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই এবং সবাই সচেষ্ট হই। যারা আমার মধুপোকা ইউটিউব চ্যানেল বা মধু টিভি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে অনুরোধ করবো এই বিষয়টি সবাইকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন বা আমাদের পেজটি ঘুরে আসবেন। ভিডিওটি দেখে অনেকে হয়তো বলবেন আপনি 8 দফার বিপক্ষে কাজ করছেন বা 8 দফার পক্ষে কাজ করছেন। আমি আবারও বলছি, হিন্দুদের জন্য যদি কোনো একটু উপকার হয়, এমন কোনো দফা, এমন কোনো দাবি থাকে, আমি তার পক্ষে কথা বলছি বা তার পক্ষেই কাজ করেছি এবং কাজ করব। দয়া করে আপনি আওয়ামী লীগের, বিএনপির বা কোনো ধর্মীয় সংগঠনের এরকম কোনো ট্যাগ লাগাবেন না। আপনাদের যদি গঠনমূলক কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।